ঈদের তৃতীয় দিনেও গোষ্ঠী বিবাদে জড়ালো হবিগঞ্জের লাখাইয়ার মানুষ। পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত নেত্রকোনার ২ উপজেলা। ঈদ আনন্দে পর্যটকরা ছুটছেন সমুদ্র পাহাড়ে। পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পরিবার নিয়ে ছুটিতে এই মুহূর্তে এখানে আসছি। আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। আসলে আলিটিলা ঘুরতে আসছি আমরা পরিবার সহ, অনেক ভালো লাগতেছে আমাদের। ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু। কুষ্টিয়াতেই মামা ভাগ্নে সহ প্রাণ গেছে ৩ জনের। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। সাতক্ষীরায় বাঁধ ভেঙে প্লাবিত জনপদে হাজারো মানুষের দুর্ভোগ। সহায় সম্বল ফেলে অনেকে আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়ি। ফসল সব মার গেছে, বুড়ি আর ভূমিকম্প পানি সব ধান উপরে তলায় রয়েছে। বাচ্চাদের ডায়রিয়া, তাদের লবণ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু সমস্যা, যাতায়াতের সমস্যা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে কেটেছে উত্তরের কৃষকের ঈদ। আদর আপ্যায়ন আর আড্ডা খুশ গল্পের পাশাপাশি চলেছে মাঠের কাজ। ঈদ মোবারক দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গোষ্ঠী বিবাদে উত্তপ্ত হবিগঞ্জ। ঈদের তৃতীয় দিনেও মারামারির ঘটনা ঘটল লাখাই উপজেলায়। একেবারে তুচ্ছ সব ঘটনা, অথচ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। ঈদের কয়েকদিন আগে এক গোষ্ঠীর 2 জনকে মারধর করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেনি অপরপক্ষ, কারণ তাদের বেশিরভাগ সদস্যই ঢাকায় ছিলেন। ঈদে গ্রামে ফিরলে একজোট হয়ে তারা সংঘর্ষে জড়ালো। পুলিশ বলছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ঈদের তৃতীয় দিন সকালেও উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের লাখাই উপজেলায়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এবার জিরুন্ডায় গ্রাম্য আধিপত্য নিয়ে বিবাদে জড়ালো কাতল ও গোলাম গোষ্ঠীর লোকজন। স্থানীয়রা জানায় গোষ্ঠী দুটির বিরোধ দীর্ঘদিনের। গেল সপ্তাহে কাতল গোষ্ঠীর 2 যুবককে হাওড়ে মারধর করে গোলাম সমর্থকরা। তবে কাতল গোষ্ঠীর বেশিরভাগ সদস্য ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারেনি। ঈদে সবাই বাড়ি ফেরায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত 40 জন। একই সময় উপজেলার পূর্ব বামুই গ্রামেও সংঘর্ষে জড়ায় অন্য 2 গোষ্ঠী। এতে নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হন। হঠাৎ করে আমি শুনছি যে এরা আমার বাইরের এরা অতর্কিত হামলা করছে। আমাদের গ্রামের ভিতরে একটা বাজার আছে ছোট, এই বাজারের ভিতরে 5-6 জনে মিলে ওরা মারছে, কুবাইছে। আমি গেছি আটকাইবার লাগে, আমারও ওরা খুব। ঈদের দ্বিতীয় দিনেও লাখাইয়ের পূর্ব তেঘরিয়া, মাধবপুরের কালিকাপুর ও বাহুবলের মিরপুর বাজারে ঘটে আলাদা সংঘর্ষের ঘটনা। গেল 2 দিনে জেলায় অন্তত 5টি বড় সংঘর্ষের ঘটনায় 280 জনের বেশি আহত হয়েছেন। আহতদের চাপ সামলাতে হিমশিম অবস্থা জেলা সদর হাসপাতাল চিকিৎসকদের। কালকেও 3 জায়গায় মারামারি হয়েছে। 3 জায়গার মারামারিতে সারাদিনই মারামারি রুগী ছিল। অনেক রুগী, এমনি অন্যান্য রুগী তো ওয়ার্ডে ভর্তি হয়ই। তো সব মিলে আসলে আমাদের চিকিৎসা দিতে একটু হিমশিম খাইতে হয়। পুলিশ বলছে ঈদে সবাই এলাকায় ফিরে আসায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ হচ্ছে। তবে লাখাই সংঘর্ষের জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ সুপার। সবগুলো সংঘর্ষেই খুব ছোট ছোট বিষয়ে, কখনো কখনো বাইরের কোনো ঘটনা কেন্দ্র করে তারা দেশের বাড়িতে এসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো লাখাইয়ের ঘটনায় আমাদের 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বাহুবল মিরপুরের ঘটনার অ্যারেস্ট আছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 20 জনের বেশি জড়িতকে আটক করেছে পুলিশ।
প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। নেত্রকোনার 2 উপজেলায় আলাদা সংঘর্ষে অন্তত 85 জন আহত হয়েছেন। বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি আগুনও দেওয়া হয়েছে। দুপুরে খালিয়াজুড়ি 5হাট গ্রামের পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। আর সংঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদিকে কেন্দ্রীয় উপজেলার বলাইশিমুল ও ছবিলা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ বলছে, বলাইশিমুল দক্ষিণপাড়া গ্রামের তাহাজ্জুদ মিয়া আর ছবিলা গ্রামের এজহারুল মিয়ার মধ্যে ঈদের দিন বিকেলে কথা কাটাকাটি। এরই জেরে মাইকিং করে দুপক্ষের লোকজন সংঘাতে জড়ায়। অন্তত 35 জন আহত হয়। 6টি বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়, আগুন দেওয়া হয় 2 বাড়িতে। এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। সমালোচনা করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের। বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ড লাইনে যাওয়া হবে। আরো বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব এবং আমরা রেখেছিও বটে। এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবে উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীতে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কার আনতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার নয়, নির্বাচন চায়, যা ভ্রান্ত ধারণা। কেননা বিএনপির ভিশন 2030 এর রাষ্ট্র ধারণাতেই নানা সংস্কারের কথা বলা আছে। সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, জনগণ চায় না এমন সংস্কার, সমর্থন করে না বিএনপি। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। ঈদের 3য় দিন আর দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরাও ভিড় করছেন। বিনোদন কেন্দ্রগুলো এখন একেবারেই জমজমাট। লম্বা ছুটি যেহেতু পেয়েছেন সবাই, তাই পাহাড় এবং সমুদ্রে ছুটছেন যারা ভ্রমণ পিপাসু আছেন তারা। সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে চাচ্ছেন এবং এই আনন্দ উপভোগে সব বয়সী মানুষ যোগ দিয়েছেন। সবাই চায় এই ঈদের ছুটি যেন পরিবার পরিজন নিয়ে একেবারে উপভোগ করতে পারেন। আর এজন্য যতগুলো পর্যটন কেন্দ্র আছে সবগুলো কেন্দ্রে আমরা দেখেছি ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। আকাশ আর বিশাল জলরাশির বুকে সমুদ্র স্নান উপভোগ করতে কক্সবাজারে হাজির হাজারো পর্যটক। ঈদের দীর্ঘ ছুটি, তাই সৈকতেও বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে ঈদ উৎসবে। সাগরকন্যা কুয়াকাটাতেও উপচে পড়া ভিড়। সৈকতের বালিয়ারি ও ঢেউয়ের সঙ্গে মিতালিতে আনন্দে মেতেছেন তারা। গঙ্গামতি ও লেম্বুর বন সহ সবগুলো স্পটেই পর্যটকদের বাড়তি উপস্থিতি। দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। বীজ ভালো লাগে, ঠিক আছে, তারপর এখানে আবহাওয়া, পরিবেশ, অনেক কিছু ভালো লাগে। ঈদের ছুটিতে আমরা ওখানে এসেছি বেড়াতে। এখানে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এটাই হচ্ছে পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয়। থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকেরা তারাও থাকবে। সবার নিরাপত্তা বিধানের দায়িত্বে আমরা নিয়োজিত আছি। ইনশাল্লাহ ইতিপূর্বে সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং সামনেও ঘটবে না। সমুদ্রের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক সহ পর্যটকরা এক স্পট থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক
পারিক স্পটে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্কেও পর্যটকদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে বিনোদন কেন্দ্র ও পার্কে ঘুরে খুশি ছোট বড় সকলেই। পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈশাখী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরেই আপনার প্রায় লম্বা সময় অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মতো লোকের সমাগম থাকবে বলে আশা করি। আমরা আসছি, উপভোগ করলাম, পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম, আমাদেরকে আসলে বিমোহিত করে। ঢাকা থেকে আসছি মূলত, আর এখানে আলুটিলার কেভে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে বের হয়েছি, খাগড়াছড়িতে আসছি, আজকে কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব। ঈদের ছুটিতে হাজারো মানুষের পদচারণায় মুখর ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি। প্রিয় মানুষের সঙ্গে ছবি তোলা ও ঘুরে বেড়ানোই আনন্দের উৎস, সাথে রয়েছে মুখরোচক খাবারও। কানা কানা লোক পরিপূর্ণ, প্রত্যেকটা পার্কে অনেক লোক হচ্ছে, পর্যটক আনন্দিত, আমরাও আনন্দিত, এবং এই বছর ফুল বেচা কেনা করে বেশ লাভবান হয়েছে। আমি পার পিস 300 টাকা করে বেচছি, বেশ কিছু ফুল বিক্রি করছি আর কি। কর্মময় জীবনের ক্লান্তি দূর করতেই নৈসর্গিক সৌন্দর্যের দিকে ভ্রমণ পিয়াসীদের ছুটে চলা। ঈদ ঘিরে বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে একটু সিলেটে যেতে চাই। সিলেটের জাফলংয়ে আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। দেখে আসতে চাই আজ ঈদের তৃতীয় দিনে সেখানে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন। এর পাশাপাশি রাজশাহীতেও আরেকজন সহকর্মী যুক্ত আছেন। নাবিল, আপনি তো সকাল থেকেই আছেন জাফলংয়ে। এই ভ্যাপসা গরমের মধ্যেও তো পর্যটকদের ভিড়ে কোনো কমতি নেই, যেহেতু বেলা গড়িয়ে আসলো, ভিড় বাড়লো কি? বৃষ্টি এখন পরন্ত বিকেল, মূলত এখন ঘরে ফেরার সময় যারা এখানে পর্যটকরা ঘুরতে এসেছেন, কিন্তু এখনও আমরা জাফলংয়ের মূল যে স্পটটি রয়েছে সেখানে হাজারো পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পর্যটকদের ঢল, সেটি শুরু হয়েছিল 7 সকালে, এবং বেলা যতই গড়িয়েছে ততই পর্যটকদের ভিড় কিন্তু এই জাফলংয়ের এই যে পর্যটন কেন্দ্র সেখানে ভিড় বেড়েছে। এবং এই পর্যটন কেন্দ্রে আসার জন্য তাদেরকে যানজট পোহাতে হয়েছে, এই চৈত্রের তীব্র গরম পোহাতে হয়েছে, রোদ ছিল সারাদিন। তবুও সব কিছুই যেন এসে আসলে ক্লান্তিটা মিটে গেছে যখন তারা এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন, পাহাড়, পাথর এবং স্বচ্ছ জলের যে সম্মিলনটা দেখেছেন, তখন তারা বলেছেন তাদের সকল আসলে ভোগান্তি এখানে এসে শেষ হয়ে গেছে। তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তুষ্ট হয়েছেন। শুধুমাত্র জাফলংয়ের এই পর্যটন কেন্দ্রই নয়, সিলেটের সাদা পাথর কিংবা অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সব জায়গাতেই আসলে এই ভিড়টি আমরা আজকে লক্ষ্য করেছি। এবং পর্যটকরা বলেছেন যেহেতু সিলেট একটি বৈচিত্র্যময় প্রাকৃতিক একটি এলাকা, এখানে একদিকে যেমন পাহাড়, একদিকে আসলে হাওর রয়েছে, অন্যদিকে চা বাগান রয়েছে, পাশাপাশি আধ্যাত্মিক শহরও সিলেট, শাহজালাল শাহপুরানের মাজার রয়েছে। ফলে তাদের এই যে পর্যটনের কথা যখন মাথায় আসে তখন তাদের অন্যতম আসলে শহর হিসেবে তারা সিলেটকে বেছে নেন। এবং এবারও আমরা দেখেছি যে ঈদের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটিতে লক্ষাধিক পর্যটকরা সিলেটে এসেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য ব্যবস্থাপনায় পর্যটকরা খুশি, তবে তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর যদি আরও তৎপরতা বৃদ্ধি পায় তাহলে তাদের ঘোরাঘুরি আরো স্বাচ্ছন্দ্যময় হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা জানবেন আপনি। আমরা এই পর্যায়ে যাচ্ছি রাজশাহীর পদ্মা নদীর টি বাঁধ এলাকায়। সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ঈদ মোবারক তারেক। পদ্মা পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন আপনি? এখান থেকে দেখে মনে হচ্ছে যে লোকে লোকারণ্য। বৃষ্টি, ঈদ মোবারক। পদ্মাপাড়ে ভ্রমণ পিপাসুদের যে ভিড় সেটি আসলে দেখার মতোই, কারণ বিকেল বাড়ার সাথে সাথে রাজশাহীর টি বাঁধ এটি রাজশাহীর একটি অন্যতম একটি জায়গা সৌন্দর্যের। এবং যারা ভ্রমণ পিপাসু আসে রাজশাহীতে, যারা বেড়াতে আসে, প্রথমত টি বাঁধ আইবাদে আসে, যে পদ্মার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য সেটি কিন্তু দেখা যায়। এবং এই রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় স্থান হলো টি বাঁধ। এবং এই শহর থেকে একদম হাঁটার যে দূরত্ব এই বাঁধে সেটি অবস্থিত, মূলত ইংরেজি অক্ষরে টি এর মতো কিন্তু দেখা যায় এই বাঁধটিতে। এবং বাঁধ থেকে যে নদীর শান্ত শীতল স্নিগ্ধ দৃশ্য উপভোগ করা যায়। বর্ষার সময় যেমন কানায় কানায় পূর্ণ থাকে পানিতে, বাঁধের সামনে অপরূপ দৃশ্য ধরা পড়ে চোখে। এবং নদীর উপরে একটি ছোট্ট গ্রাম রয়েছে, সেই গ্রামে যারা দর্শনার্থী তারা আসছেন, এসে নদী পার হয়ে সেখান থেকে এই নৌকাযোগে ঠিক পদ্মার ওই পাশে যাচ্ছেন। তারপরে একটি ছোট্ট গ্রাম আছে, সেই গ্রাম থেকে ইন্ডিয়ার যে বর্ডার সেটিও কিন্তু দেখা যায়। এবং
সেখানে কিন্তু অনেকে যাচ্ছেন, সেই গ্রামে গিয়ে ঘুরে আসছেন। এবং এই যে ছোট ছোট চর রয়েছে, সেই ছোট ছোট চরে পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরছেন এবং নৌকা ভাড়া করে কিন্তু তারা এই টিবাদে যাচ্ছেন। এছাড়াও রাজশাহীর অন্য জায়গাগুলো যে রাজশাহী চিড়িয়াখানা, জিয়া পার্ক সহ আইবাদ, পদ্মা গার্ডেন, প্রত্যেকটি জায়গাতেই দর্শনীয় স্থানের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে দর্শনার্থীরা আসছেন। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে টিবাদ এলাকায় পরিবার পরিজন নিয়ে শুধু রাজশাহী নয়, রাজশাহীর বাইরেও বিভিন্ন জেলার মানুষ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া সহ বিভিন্ন এলাকার, পাবনা সহ বিভিন্ন এলাকার মানুষ তারা আসছেন পরিবার পরিজন নিয়ে। পদ্মাপাড়ে যে টিবাদের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এবং আরেকটু পরে হয়তো ভিড় আরো বেশি হবে, সন্ধ্যার সাথে সাথে ভিড় বাড়বে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তারেক। আমাদের ঈদ আনন্দে কাটলেও কুষ্টিয়ায় ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের ঈদে আনন্দ নেই। কোনো পরিবার সন্তানহারা, কোনো পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা। জুলাই ফাউন্ডেশনের সহায়তা পেলেও সান্ত্বনার ভাষা নেই। ঈদের আনন্দ যেন ম্লান হয়েছে স্মৃতির বুড়নে। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। ছোট্ট মেয়ে পিতার প্রতীক্ষায় বানিয়েছে কবিতা। স্বামীকে হারিয়ে 2 সন্তান নিয়ে নরক যন্ত্রণায় স্ত্রী। 5 আগস্ট কুষ্টিয়া থানা ট্রাফিক মোড়ে অবস্থান ছিল আন্দোলনকারীদের। দফায় দফায় পুলিশের সাথে চলে সংঘর্ষ। সেদিন নিহত হয় সদর উপজেলার হরিপুর শালদাও এলাকার রং মিস্ত্রি আশরাফুল সহ আরো 6 জন। আমার ছেলে মেয়ে সবসময় বাবার কথা বলে, সকালে বলছে আম্মু আমাকে মার্কেটে নিয়ে চলো, বাবা থাকলে আমরা কতদিন মার্কেটে যেতাম। মেয়ের বুক যে খালি করে আল্লাহর কাছে কই, আল্লাহ তার বুক এমন খালি করো। স্বর্ণের কারিগর ছিলেন সুরুজ আলী বাবু। বাড়ির বড় ছেলেকে হারিয়ে থামছে না মায়ের আহাজারি। 3 সন্তান নিয়ে শোকস্তব্ধ সহধর্মিনী। ঈদ কিভাবে কাটাবো সোনা গো, আমার ঈদ নেই, আমাকে দিবি ঈদে কোনোদিন আমার স্বামী আমাকে মার বাড়ি পাঠায়নি। ঈদ গেছে তারপরে আমি মার বাড়ি বেড়াতে গেছি। চর থানাপাড়া এলাকার ইউসুফ শেখ পেশায় ছিলেন ব্লাড ব্যাংকের কর্মচারী। বস্তির কুড়ে ঘরে আনন্দের আলিঙ্গনে যেন লোনা জলের আস্তরণ। আমার ছেলেটা ফুর্তি ছিল, সে ফুর্তিটা তো হারা গেছে, আমারটা তো হারা গেছে। যার স্বামী চলে যায় তার কি থাকে দুনিয়া। একটা পরিবারের ধরেন একটা মাথা যদি না থাকে তাহলে সেই পরিবারের অবস্থা কি হতে পারে। একই এলাকার 8 বছর বয়সী আব্দুল্লাহ অসুস্থ পিতাকে দেখে ফেরার পথে আর বাড়ি ফেরা হয়নি শিশুটির। কতবারও ঈদের ভিতরে মার্কেট করা নিও, 4 দিন 5 দিন করে মার্কেটে গেছে। এর থেকে কোনো ঈদ বলতে কোনো ভাষা আমার মুখে আর নাই। একটা ছেলে ছাড়া বছর ঘন্টা দিন ঈদ কিভাবে চলছে। খুবই ভালোবাসতো, আমার খুব ভালোবাসতাম। ঈদ উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য আমরা উপহার সামগ্রী পাঠাবো। আর পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের সহযোগিতা আমরা করেছি ইতোমধ্যে। তাছাড়া জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং সময়ে সময়ে তাদের যে কোনো সমস্যায় কিন্তু আমরা তাদের পাশে আছি। কত নির্ঘুম রাত কেটে যাবে আন্দোলনে শহীদ পরিবারের। ইতিহাসের পাতায় লুণ্ঠিত রক্তিম সূর্যের উদয় হবে, বিলীন হবে রাক্ষসের পদায়ন। দেশ জুড়ে ঈদের আনন্দ বয়ে গেলেও বিষাদে ছেয়ে গেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিহত কুষ্টিয়ার কয়েকটি পরিবারের। তাদের ঈদের আনন্দ নেই, বরং সেখানে দুঃখ এবং কান্না ঝরে পড়ছে পরিবারের স্বজনহারাদের চোখ থেকে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের প্রাণ গেছে। এর মধ্যে কুষ্টিয়াতেই 3 জন নিহত হয়েছেন। মধ্যরাতে কুষ্টিয়া শহরের জেলা স্কুলের সামনে একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় খোকসার বিলজানি বাজারে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান যাত্রী মারা যায়। এছাড়া গোপালগঞ্জ, গাজীপুর, লালমনিরহাটের সড়কে আরও 3 জনের প্রাণ গেছে। এদিকে সকালে কুমিল্লার দাউদকান্দিতে এশিয়া লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্মৃতিস্তম্ভের সাথে ধাক্কা লাগে। এতে 2 নারী সহ অন্তত 10 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি কুমিল্লা যাচ্ছিল।
সাতক্ষীরায় ঈদের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ধসে পড়েছে মাটির তৈরি ঘরবাড়ি। এখন সহায় সম্বল ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন অনেকেই, আর স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডকে। ঈদের সকালে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের চেষ্টা 24 ঘন্টা পর। আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙা অংশের পাশে বস্তায় বস্তায় ফেলা হয় মাটি, কিন্তু দুপুরে আবারও প্রবল বেগে জনপদে ঢুকতে শুরু করে পানি। পানি ঢুকেছে বসত ঘরে, রান্না বান্নার উপায় নেই, সীমাহীন দুর্ভোগে মানুষ। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুই সমস্যা, যাতায়াতের সমস্যা, গরু বাছুর ছাগল সবকিছু আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। আমরা রান্না খাওয়া করতে পারছি, পেশাব পায়খানা করতে পারতেছি, কলে পানি খেতে পারতেছি, রান্না করে খেতে পারতেছি, কোনো জায়গায় বেরোতে পারতেছি, হাঁস মুরগি মাছ পোশাক গন্ধে দুর্গন্ধে আমরা অসুস্থ করতেছি। পানিতে ধসে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি, নিরাপদ স্থান আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন ভুক্তভোগীরা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ভাটা যেই হবে সেই দেয়ালগুলো সাথে সাথে ভেঙে পড়ে যাবে। সমস্ত কাঁচা ঘরবাড়ি, অধিকাংশ গ্রামের ঘরবাড়িগুলোই কাঁচা, রান্নাঘরও কাঁচা, সেই রান্নাঘরগুলো আগে ভেঙে গেছে। শিশু বাচ্চাদের ডায়রিয়া, তাদের লবণ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির অভিযোগ তুলেছেন অসহায় বাসিন্দারা। এতে ফসল সব মার গেছে, বুড়ি কিন্তু পানি সব ধান উপায় তলায় রয়েছে, সব মাছ টাছ যাতে সব বুড়ি সব একদম একর হয়ে গেছে। আমাদের খুব সমস্যা, আমরা খুব অসহায়ের ভিতরে আছি। যদি আমাদের সরকার যদি আমাদের টাকাতো তাহলে আমাদের খুব ভালো হতো। আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালেন চেয়ারম্যান। দুর্ভোগ কমাতে নদীর পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 11টা গ্রাম প্লাবিত হয়েছে, 11টা গ্রামের প্রায় 6000 মানুষের 6000 বিঘা মৎস্য চাষির মৎস্য ঘের নষ্ট হয়েছে। এভাবে যদি আর 2-1 দিন থাকে, আমাদের আনুলি ইউনিয়ন না, শুধু খাজরা বড়দাল 3টে ইউনিয়নের মানুষের চোখের জলে ভাসবে। আমরা আগামীকালের মধ্যে আশা করি এটা ক্লোজ করে দিই, যাতে ভেতরে পানি না ঢোকে, জনদুর্ভোগ না হয়। এরপরে আমরা স্টেপে নিয়ে আসবো। লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা গেলেও এটি টেকসই সমাধান হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। যতদিন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না যাচ্ছে, ততদিন এমন দুর্যোগ বারবার ফিরে আসবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এবারের রমজান মাস ও ঈদ একটু ভিন্ন মাত্রার স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে কেটেছে উত্তরের কিষাণীদের। এবার মনে প্রশ্ন আসতেই পারে, কৃষকদের এমন উচ্ছ্বাস কেন? সেই তথ্য জানতে উত্তরের বিভিন্ন প্রান্তে কৃষকদের সাথে কথা বলেছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান, ছবি তুলেছেন আরেক সহকর্মী আলমগীর হোসেন। খুব সুন্দর আর কি, মনে করেন যে ফেসিলিটি দেখা যাচ্ছে, জিনিস কাটার দাম কম একটু, ওদিক দিয়ে আর কি মোটামুটি আর কি আয়ের পথ ছিল ভালো। এবার ঈদ কেমন কাটলো সেই প্রশ্নে বেশ ফুরফুরে স্বরেই কথাগুলো বলছিলেন কাউনিয়া নাজিরদহ গ্রামের কৃষক ফুল মিয়া। ভিটেমাটি বাদে 1.5 বিঘা জমিতেই কৃষিপণ্য ফলিয়ে সংসার চলে তার। মা সহ একই বাড়িতে থাকেন ভাই বাবু মিয়াকে নিয়ে। দাম তো মোটামুটি আগের থেকে একটু হলেও হালকা ছিল, একটা আগের নাইতে দাম নাই, সব দিয়ে মানে কাপড় চোপড় মানে করিয়ে শান্তি পাচ্ছি। কিনছি কাপড় চোপড়, ছায়া ব্লাউজ, স্যুট, 5 বিঘার উপরে জমির মালিক সারাই মাঝহারি গ্রামের কৃষক বাবলু মিয়া। বাড়ির সামনেই মুক্ত হাওয়ায় খেলছিলেন 9 গন্ডা। কাউনিয়ার সনাতন গ্রামের কৃষক দম্পতি শামসুল ইসলাম ও পিয়ারি বেগম। 15 বিঘার মতো জমি তাদের। গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছে বেশ ভালোই কেটেছে তাদের ঈদও। এই দ্রব্য মূল্য দামটা নিয়ন্ত্রণে আছে, বিদ্যুৎ সাশ্রয় এবং মানে চলতেছে, বিদ্যুৎ কোনো মিক্স নাই। এই সময় বিদ্যুৎ থাকে না, কিন্তু এবার পুরো বিদ্যুৎ চালু আছে। 15 বছরের চেয়ে অনেক ভালো, 15 বছরের মতো শান্তি পাইনি। চলছে কৃষকের বাড়িতে বাড়িতে ঈদানন্দ, জামাই অতিথি আদর আপ্যায়ন। থেমে নেই মাঠের কাজও। বড়োর জমিতে চলছে সেচ কাজ। এর ফাঁকেই উদাস দুপুরে বিলের মাঝে গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দাঙ্গা হাঙ্গামা নাই, পুলিশের কোনো অত্যাচার নাই,
আল্লাহর রহমত ঈদ এবার ভালো গেল। ঈদ মোটামুটি আল্লাহর রহমত ভালোই করছি। তো আগে তো এরকম সুযোগ সুবিধা ছিল না। তবে আলুর দাম কম হওয়ায় একটু অস্বস্তিও আছে অনেক কৃষকের। নিজ বাড়িতে নানা উপায়ে আলু সংরক্ষণ করছেন লাভের আশায়। 15 দিন মাটি আবাদ করছি, আমার 8.5 লাখ টাকা খরচ। জান্দা বাগুরিলে আবাদ করা 8.5 লাখ টাকা খরচ, মনে করেন আলু বিক্রি হয় অতিরিক্ত 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা। উত্তরের মেঠোপথে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চলছে প্রান্তিক কৃষকের আড্ডা, খোশ গল্পের আমেজ। কেমন গেল এবার কৃষকের ঈদ, সেই তথ্য জানতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম নিম্ন, মধ্য এবং উচ্চ শ্রেণীর কৃষক পরিবারের সাথে। তারা বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল না বিদ্যুতের কোনো লুকোচুরি এবং সাথে ছিল না পুলিশের কোনো খবরদারি। সে কারণে ঈদটা তাদের ভালোই কেটেছে। এই তিনটি জিনিস যেমন আছে তেমন রেখে যদি আলুর দামটি বৃদ্ধি করা যায় তাহলে এই সব কৃষক পরিবারে আরও স্বাচ্ছন্দ্য ফিরবে বলেও দাবি তাদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বগুড়ার নুনগুলা উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছেন স্কুলটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আর এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় স্কুল মাঠ থেকে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। অজপাড়াগাঁয়ে ৭৫ বছর আগে মাটির তৈরি ঘরে শুরু হওয়া এই স্কুল গত ৭ দশকে কিভাবে আশপাশের অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তাই উঠে আসে সাবেকদের আলাপচারিতায়। স্মৃতিচারণ শেষে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে। জাঁকজমক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন। অনুভূতি এটা বলে শেষ করতে পারবো না। আমার এই বয়সে, আমার বয়স 74 বছর বয়স হচ্ছে, এই বয়সে আসে যে আমি এই স্কুলে এত আনন্দ দেখবো আমি কল্পনা করতে পারিনি। আমি সেই বাল্যের জীবনে ফিরে গেছি। ৭৫ বছর উপলক্ষে যে সব বেচারি ছাত্রছাত্রীরা আসছে, প্রাক্তন ছাত্রছাত্রীরা, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা পেলাম, মনে হচ্ছে আমি 16 বছরে ফিরে গেছি। আমাকে আজকে খুবই আনন্দ লাগছে। রসগোল্লা নাম শুনলেই জিভে একেবারে জল চলে আসে। খাঁটি ছানা এবং চিনির শিরায় তৈরি এই মিষ্টি বাঙালির ঐতিহ্য। কালের প্রবাহে নানা নামে নানা স্বাদের মিষ্টি বাজারে পাওয়া গেলেও এই রসগোল্লার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি। যুগ যুগ ধরে মিষ্টির বাজারে একক আধিপত্য রসগোল্লার। তবে এর মালিকানা নিয়ে টানাপোড়েন আছে। কেউ বলছেন ভারতবর্ষ থেকে বাংলায় এসেছে, আবার কারো মতে বাংলাদেশের বরিশালের মানুষ সবার আগে রসগোল্লা তৈরি করেছে। শেষ পাতে মিষ্টি ছাড়া বাঙালির ভোজন যেন অসমাপ্তই থেকে যায়। শেষ পাতে যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই। দুধ গরমের পরে আর দুধটা লামানোর পরে একটু টক পানি দিয়ে এবার ছাড়া তৈরি করার পরে এবার মিষ্টিটা তৈরি করি। আমরা কোনো পাউডার মিক্স করি না, আমরা একই ছানা। খাবার সোডা লাগে, চিনি, ময়দা, এইগুলো এটা মাপ মতন দিলেই মালটা আপনার সৌন্দর্য নামবে। তবে রসগোল্লার আবিষ্কার নিয়ে রয়েছে মতবিরোধ। এর মালিকানা নিয়ে দীর্ঘদিন লড়াই চলছে প্রতিবেশী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। দুই রাজ্যেরই দাবি রসগোল্লার জন্ম হয়েছে তাদের হাতেই। তবে ৬ষ্ঠ শতকের দিকে রসগোল্লার জন্ম হয়েছিল বাংলাদেশের কারিগরদের হাতে, এমন তথ্য উপাত্ত উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। ব্রিটিশ বাঙালিদের একটা ঐতিহ্য ছিল। এই রসগোল্লাটা কেউ বলে কলকাতার এক কারিগরে তৈরি করছে, আবার আমাদের মতে বাংলাদেশের বরিশালের পটুয়াখালী অঞ্চলের কাছে একটা লোক, সেও রসগোল্লা তৈরি করছে। আমরা দেখছি যে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের কৃষ্টি কালচার, এই বাংলাদেশ থেকেই রসগোল্লার উৎপত্তি হয়েছে। ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বরিশাল দক্ষিণ অঞ্চল, কোথায় রসগোল্লার গোড়াপত্তন ইতিহাসের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্বাদ বিবেচনায় দেশ ও দেশের বাইরে বরিশালের রসগোল্লার কদর রয়েছে। এই মিষ্টি তৈরিও সহজ। ছানাকে গোলাকার রূপ দিয়ে চিনির শিরার জালে তৈরি হয় সুস্বাদু রসগোল্লা। নরম ও চিনির পরিমাণ কম থাকায় বরিশালের রসগোল্লার বেশ সুনামও রয়েছে। অতুলনীয় স্বাদের কারণে দেশের বাইরেও যাচ্ছে এই মিষ্টি। প্রথম মিষ্টান্ন হইল রসগোল্লা,
সেই থেকে চলে আসতেছে, সেই ঐতিহ্য এখনো মানুষ কি ছাড়ে নাই, সেইটা ধরে রাখতেছে এখন। রস বলতে তো একটু ভালো লাগে, এই জন্য রস নরম, এটা মানুষ পছন্দ করে ম্যাক্সিমাম জায়গায়। চিনি থাকে, ঝোল থাকে, আর মিষ্টিটা খুব সফট, এই কারণে আমরা রসগোল্লাটা বেশি পছন্দ করি। বরিশালের বিভিন্ন দোকানে 10 থেকে 30 টাকা দামের রসগোল্লা পাওয়া যায়। প্রতিদিন বিক্রিও হয় প্রচুর। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।